আমি এস এম মাহবুব ইসলাম, অশোক মাদ্রাজ লতিফিয়া কলেজ। আমি এখন তোমাদের ক্লাস নিব তৃতীয় বর্ষে বাংলা সাহিত্য ইতিহাস 2 নামে যে কোর্সটি আসছে সেই কোর্সটি। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা পড়াশোনা করছো। তো আমরা কথা বলবো বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যে ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস 2টা আধুনিক যে বাংলা সাহিত্য তার যে ইতিহাস সেটাই সেই কোর্সটিতে আমাদেরকে পড়তে হবে। এর আগে আমরা পড়ছি বাংলা সাহিত্যের ইতিহাস 1 সেটা হচ্ছে প্রাচীন মধ্যযুগের ইতিহাস। তো আমরা জানি বাংলা সাহিত্যের 3টা যুগ, প্রাচীন যুগ 1201 থেকে 1800, প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 612 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1201 থেকে 800 খ্রিস্টাব্দে বলা হয় মধ্যযুগ। আমেরিকা আবার 1201 থেকে 1350 পর্যন্ত অনেকে বলে থাকেন অন্ধকার যুগ, কারণ সেই সময় সাহিত্য দেশে পাওয়া যায় না বলে সেই সময়কে অনেকে অন্ধকার যুগ বলে থাকেন। আর আধুনিক বলা হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। তাহলে আমরা সাহিত্যিক যদি ভাগ পেলাম প্রাচীন 650 থেকে 1200, মধ্যযুগ পেলাম 1201 থেকে 1800, এমনি মধ্যযুগে আবার 1201 থেকে 1350 পর্যন্ত অনেক বই থেকে অন্ধকার যুগ, কারণ সেই সময় কোনো সাহিত্যিক নির্দেশন পাওয়া যায়নি। এবং আধুনিক যুগ বলা থাকে, মানে আগে বলেছি মধ্যযুগ হলো 1201 থেকে 1800, আধুনিক যুগ 1801 থেকে বর্তমান পর্যন্ত। তো বলা হচ্ছে যে প্রত্যেক যুগেরই কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। তোমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাস 2 সেটা আধুনিক সাহিত্য ইতিহাস। সেটা 1947 পর্যন্ত। 1801 থেকে বর্তমানই আধুনিক বলা হয়। তাহলে আমি বলতেছি প্রত্যেক যুগেরই কিছু কিছু বৈশিষ্ট্য ছিল। প্রাচীন যুগে সাহিত্য ছিল দুর্বোধ্য এবং মধ্যযুগ সাহিত্য ছিল দুর্বোধ্য, কিন্তু আরেকটু সহজ হয়েছিল। আবার আধুনিক যুগে আমরা জানি যে গদ্য সাহিত্যের আয়াত ঘটে, ছাপাখানার আয়াত ঘটে, তখন সাহিত্য ভাষা অনেকটা সহজ হয়ে ওঠে। এছাড়া প্রত্যেক যুগেরই সাহিত্য কিছু বৈশিষ্ট্য আমরা জানি। প্রাচীনকালে যে চর্যাপদ আবিষ্কার হলো, আমাদের চর্যাপদ আবিষ্কার হয়, তার মাধ্যমে আমরা জানতে পারি যে চর্যাপদই বাংলা সাহিত্যের প্রথম প্রাচীন নিদর্শন। আর চর্যাপদে বাংলা সাহিত্যের বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায়। চর্যাপদ থেকে আমার সাহিত্যের প্রাচীন বৈশিষ্ট্য এবং প্রাচীন যুগের সমাজ বৈশিষ্ট্য আমরা পাই। এবং মধ্যযুগে আমরা জানি সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন আমরা পেয়েছিলাম। এছাড়া বস্তুপদাবলী করেছি, শ্রী চৈতন্যদেবের জীবনী সাহিত্য, তারপর পুঁথি সাহিত্য এবং বিভিন্ন পরাবাখ্যান, মুসলিম যে পরাবাখ্যান সেগুলো আমরা পেয়েছি। তো প্রাচীন মধ্যযুগ সাহিত্য ছিল মোটামুটি দুর্বোধ্য এবং কাব্যনির্ভর, কবিতা আকারে কাব্যনির্ভর যে সাহিত্য সেটা ছিল। আধুনিককালে আবার সেটা শহরে থাকে, এখানে গদ্য আবিষ্কার হয়। গদ্য সাহিত্য আমরা সাহিত্য সাথে শুরু করি, সেখানে কাব্য সাহিত্য একটা প্যাটার্ন ছিলই, আছে এখনও, বা কবিতা আছে। আর এর সাথে আমরা গদ্য আর্টিস্ট নতুন সাহিত্য প্যাটার্ন বা নতুন সাহিত্যর নমুনা আমরা পেলাম। তবে প্রত্যেক যুগেরই কিছু কিছু বৈশিষ্ট্য ছিল। যেমন প্রাচীন সাহিত্য ছিল, প্রাচীন মধ্যযুগ ছিল প্রথমত ধর্মনির্ভর সাহিত্য। প্রাচীন যুগে আমরা জানি সেখানে গদ্য সহযোগীদের ধর্ম তত্ত্ব বর্ণনা করা হয়েছে, এখানে সে সময়কার সমাজচিত্র আমরা পাই। তারপরে মধ্যযুগের সাহিত্য মোটামুটি ধর্মনির্ভর, সেখানে দেবাশ্রিত সাহিত্য এবং আমরা মূলত ধর্মনির্ভর সাহিত্য মধ্যযুগেই ছিল। এবং আধুনিক যুগে এই দেবনির্ভর ধর্মনির্ভর সাহিত্য থেকে বেরিয়ে আসে মানব জীবনে যে ধরনের কথা আছে, মানুষের কথা, মানুষের জীবনের কথা, বাস্তব জীবনের কথা, এবং দেবকে অতিক্রম করে মানুষের কথা, এবং দেবের জায়গা, দেবতার জায়গা মানুষ
নিয়ে নেয় এবং সেখানে মানুষের কথা, মানুষের সুখ দুঃখ, মানুষের জীবন, মানুষের কষ্ট, মানুষের যে পরিশ্রম, মানুষের যে লড়াই, মানুষের সব কিছু মিলে মানুষের যে ব্যর্থতা, মানুষের যে সফলতা, সব কিছু নিয়ে মানুষের কথা এখানে বর্ণনা করা হয়। বাস্তব জীবনকে যেখানে তুলে ধরা হয়, দেবলিঙ্গ সাহিত্য থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনের কথা যেখানে বলা হয়, মানুষ জীবনের কথা যেখানে বলা হয়, সেটাই আধুনিক সাহিত্যের প্রধানতম বৈশিষ্ট্য। এই দেশে ইংরেজ আগমনের আমি আগেই বলছি যে প্রতি সাহিত্যের কিছু বসে আছে, তবে শৌখিক বৈশিষ্ট্য দুর্গে আধুনিক সাহিত্যের যুগ শুরু। এই শৌখিক বৈশিষ্ট্য বসে পড়ে এখানে মানুষের জীবনের কথা বলা হচ্ছে, মানুষের লড়াইয়ের কথা বলা হচ্ছে, দেবের নির্ভরতা থেকে বেরিয়ে এসে মানুষের জীবনের কথা বলা হচ্ছে। এবং এই দেশে ইংরেজ আগমনের ফলপ্রসূ প্রভাবের সাথে এদেশে ইংরেজিতে আগমন করেছিল এবং তাদের আগমনের যে ফলপ্রসূ প্রভাব সাথে এই যুগের সম্পর্ক জুড়ে আছে। আধুনিক যুগের সাহিত্য, সে সাহিত্যের সাথে ইংরেজিদের যে আগমন, তার একটি প্রভাব আমাগিভাবে জড়িত রয়েছে এবং বেশ ভালোভাবে ইংরেজি আগমনের প্রভাব এই আধুনিক সাহিত্যের যে আমাদের চর্চা, সেটার সাথে বেশ জড়িয়ে আছে। পাশ্চাত্য প্রভাবে এদেশের সমাজ জীবনের যে সংঘাত, তাতে ভাবের জগতও সংঘাত, অর্থাৎ পাশ্চাত্যের প্রভাবে এদের সমাজ জীবনে যেরকম সংঘাত, যেরকম পরিবর্তন সংগৃহীত হয়েছিল, যেমন চিন্তা ভাবনা, মানুষের জীবনে আকর্ষণ, মানুষের যে চলাফেরার, মানুষের কথা বলা, মানুষের জীবনের যে ভাবনাগুলো, আকর্ষণের মধ্যেও একটি পরিবর্তন পরিলক্ষিত হয়। অর্থাৎ ভাবের জগতেও এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করি। অর্থাৎ সাহিত্যিক প্রভাব সৃষ্টি করে নতুন ব্যাগ মানুষ চিন্তা ভাবনা যখন একটা আধুনিকতা চলে আসলো, তখন তার সাহিত্যের ক্ষেত্রে নতুন ব্যাগ সৃষ্টি হয়, সাহিত্যের আধুনিকতার প্রতিফলন ঘটে। ইতিহাসের কোনো যে ঘটনা সুনির্দিষ্ট সময়ে গড়ে না, বলা হচ্ছে ইতিহাসের কোনো ঘটনাই সুনির্দিষ্ট সময়ে গড়ে না, আবার তেমনি সুনির্দিষ্টভাবে সন্তানকে সীমারেখাও সাহিত্যের যুগীয় করা সম্ভব নয়। এখানে ইতিহাসের কোনো ঘটনাই কিন্তু সুনির্দিষ্ট সময় গড়ে না, তেমনি সুনির্দিষ্ট সময় বা সন্তানকে মধ্যে কিন্তু সাহিত্যের যে যুগবিভাগ সেটা করা যায় না। কারণ আমরা এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি মন্তব্য করবো। রবীন্দ্রনাথের মতে আধুনিকতা সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। আধুনিকতা কি নয়? সময় নিয়ে নয়, কাল নিয়ে নয়, এটা মর্জি নিয়ে। কারণ তা কালের কথা নয়, ভাবের কথা। তিনি কী বলছেন তা আবার বলি আমি। আধুনিকতা সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। কারণ তা যতটা কালের কথা নয়, ততটা ভাবের কথা। অর্থাৎ এখানে স্পষ্ট করা হচ্ছে যে আধুনিকতা চিন্তাভাবনা সেটা কোনো এক সময়ের চিন্তাভাবনা, সেটা নয়। যে চিন্তাভাবনা ওই আধুনিক যুগের যে চিহ্নিত করা হচ্ছে, এর আগে থেকেই কিছু না কিছু শুরু, যে কিছু লক্ষণ দেখা যাচ্ছিল। সুতরাং রোমান যেটা বলেছেন যে সময় নিয়ে নয়, সেটা মর্জি নিয়ে। মানুষের চিন্তাভাবনায় যে পরিবর্তন, মানুষ যে ভাবছে, তার প্রভাব যে সাহিত্যের পরে, সেটা সুনির্দিষ্ট করার জন্য তিনি বলছেন সেটা আধুনিকতা মর্জি নিয়ে, এটা কালের নয় বা সময়ের নিমিত্তে নয়। যুগান্তরে কোনো একটা সময় নির্দিষ্ট হয়, যুগান্তরে আধুনিকতার কোনো একটা সময়, যুগান্তরে যুগ শেষের কোনো একটি সময় নির্দিষ্ট হয় বটে, তবে তার পর সময়ের কিছু কিছু বৈশিষ্ট্য তলে গড়ে ওঠে এবং একটা সময় তার চূড়ান্ত রূপ নেয়। 1801 থেকে আধুনিকতার যুগ শুরু হলো, বেশ কিছু লক্ষণ আমরা মধ্যযুগেও শেষের দিকে স্পষ্টভাবে পাই। তো মনসা মঙ্গল কাব্য আমরা পড়েছি, এটা মধ্যযুগের একটি বিখ্যাত কাব্য। এখানে আমরা দিই চার সদাগর মনসা দেবীকে বাম হাতে অবজ্ঞার হাতে ফুল ছিঁড়ে দেন। এই যে বাম হাতে তিনি ফুল ছিঁড়ে দিলেন, এর মধ্যে দিয়ে মনোযোগ্য দেবত্ববাদের প্রতি একটি অনাস্থা গঠিত হয়। অর্থাৎ আধুনিকতার চিন্তা ভাবনা লেখকের মধ্যে, কবির মধ্যে আধুনিক শুরুর আগেই কিন্তু ইঙ্গিত আমরা পাচ্ছি। মঙ্গলবার কাব্যের শেষে কবি ভারতচন্দ্রের মূল কাব্যের শেষ কবি ভারতচন্দ্রের অমঙ্গল কাব্যে মানবতার সুর জঙ্কৃত হয়। 18 শতকে ইতিহাসে কবিগান, যাত্রা, পাঁচালী, মধ্যযুগ অলিকতা
ও লৌকিকতা, মধ্যযুগের যে অলৌকিকতা ছিল তা পরিহার করা হয়, তা অনেকাংশে বাস্তবধর্মী হয়ে ওঠে। আমি বলছি অষ্টাদশ শতকের ইতিহাসে প্রসিদ্ধ কবিগান, যাত্রা, পাঁচালী এবং মধ্যযুগীয় অলৌকিকতা পরিহার করে অনেকাংশে তা বাস্তবধর্মী হয়ে উঠছে। অর্থাৎ জীবনের কথা বলছে, দেবতা পরিহার করে, দেবতা নির্ভরতা পরিহার করে যার জীবনের কথা এবং তা বলছে, আর জীবনের কথা যদি বলা যায় সেটাই হয়ে ওঠে বাস্তবধর্মী। সাহিত্যকে জীবনমুখী করার এই যে ইঙ্গিতময় মুহূর্তে ইউরোপীয় ভাবধারার প্রত্যক্ষভাবে বাংলা সাহিত্যের আধুনিকতা প্রতিবাদ বলা হচ্ছে। সাহিত্যের যে এই যে জীবনমুখী করার যে ইঙ্গিতময় মুহূর্ত আমরা দেখি, সেই মুহূর্তে ইউরোপীয় ভাবধারার প্রত্যক্ষ প্রভাবের মাধ্যমেই বাংলা সাহিত্যের সূত্রপাত। 1801 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে গদ্যের প্রচলন শুরু হয়। আমি বলেছি যে তোমার পাঠযোগ্য মধ্যযুগী গদ্যের প্রচলন ছিল না। এটা গদ্যের যে প্রচলন, আমরা যে গদ্য পড়ি, প্রবন্ধ করি, যে গদ্যের প্রচলন 1801 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে প্রচলন শুরু হয়। এর মাধ্যমে আমরা জানি গদ্য মাধ্যমে প্রবন্ধ, নাট, উপন্যাস, বৃহদাগ উপন্যাস আমরা পেয়েছি। যে এই গদ্য যে গদ্য লেখার যে প্যাটার্ন সেটা শুরু হয় 1801 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্য প্রচলন শুরু হয়। আমি কোশ্চেন বলতে যে 1801 সালে কোথা, সেটা ফোর্ট উইলিয়াম, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে গদ্যের প্রচলন শুরু হয়। এর সাথে প্রতিষ্ঠিত হয় ছাপাখানা। বাঙালি তরুণেরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে থাকে। আবার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ইয়ং বেঙ্গল, হিন্দু কলেজে প্রতিষ্ঠিত হয় ইয়ং বেঙ্গল। আমার সেখানে ডিওজি নামে একজন পণ্ডিত, তিনি তাদের ছাত্রদের যে আধুনিকতা, আধুনিক জীবন প্রতি যে আদর্শ কথা বলেছেন, আধুনিকতা প্রতিবাদে একটি ব্যাপক ভূমিকা পালন করেন। এছাড়া বিবিধ পত্রিকা প্রকাশের মাধ্যমে সমাজে সভ্যতার ঢেউ লাগে। এছাড়া সনাতনী প্রথা ধর্মীয় অমানবিক রীতিনীতিতে প্রয়োগ করে। এসবের সাথে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তের আবির্ভাব ও নগরকেন্দ্রিক সভ্যতার চর্চায় বাংলা জীবন আগের চেয়ে অনেক বেশি গতিশীল ও পরিবর্তন মুখর হয়ে ওঠে। এই পরিবর্তনের দ্বারা আমরা জানি যে মধ্যযুগে যে অমানবিক অনেক বিষয় ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলোপ হয়ে থাকে। যেমন সতীদাহ প্রথা, বিধবা প্রথা, এগুলি বিলোপ হয়ে যায় এবং ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত আবির্ভাব এবং নগরকেন্দ্রিক সভ্যতার চর্চায় মহাত্মা গান্ধীর জীবনে আগের চেয়ে অনেক বেশি গতিশীল এবং এটা পরিবর্তন মুখর হয়ে ওঠে। আধুনিকের প্রধান লক্ষণ এই গতি ক্রমিক ক্ষিপ্রতর হয়ে ওঠে। জটিল ও বিচিত্র ভাবধারা এদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের ক্ষেত্রে পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে, যা আধুনিক সাহিত্যে সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। পাশ্চাত্য শিক্ষা আমাদের জীবনে বাতাবরণের মতো কাজ করে। দূরে ভালো যত সবই আমাদের জীবনে চোখে মনে ঠাঁই হয়ে থাকে। দূরে যত উন্নত মন মানসিকতা, যত ভালো দ্রুত জীবনকে যা উন্নত করে, তা আমাদের তো চোখে মনে ঠাঁই হয়ে থাকে। তাই সুদূর প্রসারী দৃষ্টি নিয়ে গড়ে উঠে থাকে জাতীয় জীবন। তাই ছায়া পড়ল গিয়ে সাহিত্যে, ইংরেজি সাহিত্যে এসে বাঙালির মনে দেশপ্রেম জাগে, দেশের কল্যাণে উদ্দীপ্ত হয়। আধুনিক বিশ্বে জ্ঞানভাণ্ডার ও চিন্তাভাবনার প্রয়োগ হয়ে তারা জাতীয় জীবনকে নতুন খাতে প্রভাবিত করে। আমার যেমন এই যে ইংরেজি সাহিত্যভাবে মানুষের মধ্যে কী হয়, দেশপ্রেম জাগে, দেশের কল্যাণে উদ্যুক্ত হয় এবং আধুনিক বিশ্বের যে জ্ঞানভাণ্ডার থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, তারপর চিন্তা ভাবনায়, মন মানসিকতায় সে আধুনিক হয়ে থাকে। তার মধ্যে যে কুসংস্কার এবং যে অমানবিক দিকগুলো ছিল, সেটা ধর্মীয়ভাবে হোক বা সনাতনভাবে হোক, সেটা লোপে থাকে। আজকে এই পর্যন্তই। আগামী কাছে আমরা বাকিটা করে ফেলব।